তো দেখো, তড়িৎ কোষ মানেই তো অনেকে বুঝেই গেছো, আর অলরেডি আর বলার অতটা দরকারও নেই। ঠিক আছে, আর ব্যাটারি তো দেখতেই পাচ্ছ। তো যে ব্যবস্থার দ্বারা রাসায়নিক শক্তিকে, যে একটা ব্যবস্থা দ্বারা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয়, তাকে তড়িৎ কোষ বলা হয়। এবার দেখো, এবার তড়িৎ কোষ বলতে যে কোনো ব্যাটারি হতে পারে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ব্যাটারি, এটা হতে পারে। তারপর আমরা যেমনি বাড়িতে যেমনি নর্মাল ব্যাটারি ইউজ করি, ঠিক আছে, টিভি রিমোটে, টর্চ লাইটে, সেই ব্যাটারিও হতে পারে। ঠিক আছে, ঘড়ির মধ্যেও আমরা ইউজ করি। তো এই সব ব্যাটারি হতে পারে, গাড়ির ব্যাটারি হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্যাটারি হতে পারে। তো এবার দেখো, তো বিভিন্ন তো বিভিন্ন ধরনের ব্যাটারি হতে পারে। তো এই যে ব্যাটারি গুলো আছে, এই ব্যাটারির মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ ভরা হয়, ঠিক আছে, যে রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে বা বিভিন্ন শক্তির দ্বারা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে একটা স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। দেখো, এই কথাটাকে ভালো করে ফোকাস করবে, স্থায়ী তড়িৎ প্রবাহ, যেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। এই যে ব্যাটারি আর ওই যে স্ক্রিনে ব্যাটারি আছে, এগুলো কি আমরা বেশিক্ষণ ইউজ করতে পারি? বেশিক্ষণ, সরি, এটা আমি ভুল বললাম। এটা কি আমরা বেশি দিন ইউজ করতে পারি, যে না 1 বছর চলছে, 2 বছর চলছে, 3 বছর চলছে, 4 বছর চলছে, 5 বছর চলছে, শেষই হচ্ছে না? এমনি হয় নাকি? এমনি হয়? এমনি হয় না। এবার আমরা কি বুঝবো? এবার আমরা ভালো করে এটা বুঝবো যে তড়িৎ কোষ আসলে, মানে তড়িৎ কোষ আসলে কি করে সৃষ্টি হচ্ছে। এই যে তড়িৎ কোষগুলোতে, ঠিক আছে, এই ব্যাটারি, ওই সব ব্যাটারি, গাড়ির ব্যাটারি, এগুলোতে তড়িৎ প্রবাহ মানে তড়িৎ শক্তি কি করে সৃষ্টি হচ্ছে, এটা আমরা বুঝবো। ঠিক আছে, তো তো এই যে সামনে ব্যাটারিটা, সেটা তো দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে, আমি এখানে একটা আলাদা করে একটা ব্যাটারি বোঝার জন্য আর কি, একটা সাপোজ এমনি কোনো একটা ব্যাটারি ড্র করছি, দাঁড়া, এখান দিয়ে, হ্যাঁ। তো এই আমি একটা ব্যাটারি ড্র করলাম, ঠিক আছে। এবার আমরা এর দুটো পাথ ড্র করব। একটা হয়েছে এখানে, এই একটা পাথ ড্র করলাম। অনেকটা একটু ব্যাকাটেরা হয়ে যাচ্ছে, ঠিক আছে। হুম, হ্যাঁ, মোটমাট হয়ে গেছে, বোঝার জন্য যথেষ্ট। এটা হয়েছে পজিটিভ, আর এটা হয়েছে নেগেটিভ। কেন? এই যে ব্যাটারি দেখতে পাচ্ছ পাশে, এই ব্যাটারিরও এইটা হয়তো পজিটিভ, ঠিক আছে। এই যে তুমি পাশে ব্যাটারিটা দেখতে পাচ্ছ, এটারও এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ, ঠিক আছে। এবার হয়তো আমার উল্টাও হতে পারে, এটাও পজিটিভ হতে পারে, এটাও নেগেটিভ হতে পারে। আমি তার ছবি দেখে বুঝতে পারছি না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ঠিক আছে। তোমরা বুঝে নাও, তোমরা বুঝে নাও জাস্ট। আর এই যে এক একটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ব্যাটারির যে এই যে মুখগুলো আছে, ঠিক আছে, এই মুখগুলো এক একটা এমনি করে পাত আছে, ঠিক আছে, ব্যাটারির মধ্যে। দাঁড়াও, অন্য কালিতে দেখাই। এই যে তুমি ব্যাটারির মুখটা দেখতে পাচ্ছ, মানে পজিটিভ মুখ, নেগেটিভ যে মুখগুলো দেখতে পাচ্ছ, যে পাতগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক একটা এত বড় পাত যুক্ত আছে, এইভাবে পাত যুক্ত আছে। এটাও এমনি করে একটা পাত যুক্ত আছে, যেখানে, যেটা আমি এখানে ড্র করেছি ছবির মধ্যে, বুঝতেই পারছো। তো এই পাতগুলো, তো এই পাতগুলো ব্যাটারির ভেতরে এক ধরনের তরল, ঠিক আছে, এক ধরনের তরল রাসায়নিক পদার্থর মধ্যে ডোবানো থাকে। রাসায়নিক পদার্থ, সেটা অ্যাসিড হতে পারে, ঠিক আছে, সেটা সেটা তোমার অ্যাসিড হতে পারে, সেটা তোমার অন্য কোনো রাসায়নিক পদার্থ হতে পারে। তো আমি সাপোজ তোমাকে এটা বলছি যে এই কোনো একটা রাসায়নিক পদার্থর মধ্যে এই পাতগুলো ডোবানো আছে, বুঝতে পেরেছো? এবার দেখো, এই পাতটা পজিটিভ পাত, ঠিক আছে, এই পাতটা হচ্ছে নেগেটিভ পাত। আমি এটা ধরলাম, এটাও পজিটিভ হতে পারতো, এই যে পাশেরটা, এটাও পজিটিভ হতে পারতো, এটাও নেগেটিভ হতে পারতো। কিন্তু এবার এদের মধ্যে কি হয়? এদের মধ্যেও তড়িৎ ক্ষেত্রের মতো ঘটনা ঘটবে। যখন তড়িৎ ক্ষেত্র হতো, এই যে তড়িৎ ক্ষেত্রতে মনে আছে যে একটা আধান থাকতো, এখানে তড়িৎ ক্ষেত্র ছিল। আধানটা মানে একটা নিজস্ব একটা, মানে কোন একটা আধানের নিজস্ব যে একটা তোমার আকর্ষণ, যে এরিয়াটা আছে, যে যে একটা অঞ্চল আছে, সেটাকেই তো আমরা তড়িৎ ক্ষেত্র বলছিলাম। তো ওর কোনো আশেপাশে অন্য কোনো একটা আধান যদি থাকে, মনে করো যে এটা মাইনাস কিউ আছে, এটা প্লাস কিউ আছে, তখন কি করে এই আধানটা তখন শক্তি প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করে একে, এর যে তড়িৎ ক্ষেত্র যে অঞ্চলটার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করবে। আর যেই ও প্রবেশ করে যাবে, তখন এই যে এটা মাইনাস কিউ আর এটা প্লাস কিউ, প্লাস আছে, প্লাস আর মাইনাস দুটো আলাদা সাইন, তাই কি হবে, আকর্ষণ করে নেবে। এখানেও ঠিক একই জিনিস হয়। এখানকার যে আধানটা একে কাছে আনার চেষ্টা করে,
ঠিক আছে, এর উপর বল প্রয়োগ করে, এর উপর বল প্রয়োগ করে একে কাছে আনার চেষ্টা করে, আর এই যে পজিটিভ আধানটা এটাও আবার ওর উপর বল প্রয়োগ করে, যার জন্য একে কাছে আনার চেষ্টা করে। আর এদের দুজনের মধ্যে যে এই যে আকর্ষণ বিকর্ষণ ধর্ম কাজ করে, আর এই যে ব্যাটারির ভেতরে যে অ্যাসিড আছে, এইগুলোই টোটালি বিক্রিয়া করে বিভিন্নভাবে তড়িৎ শক্তি উৎপন্ন করছে। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, তড়িৎ কোষ বলছি। তো এটাকেই তুমি মনে রাখো সহজভাবে, যেটা আমি বললাম। এর থেকে বেশি কষ্ট করে মনে রাখার কোনো দরকার নেই, কারণ এটা খালি ডেফিনেশনই আসতে পারে, আর অন্য কিছু এখান থেকে আসবে না। যদি আসে এই যে তড়িৎ কোষের ডেফিনেশন, এগুলো ডেফিনেশনও এখান থেকে দেয় না। ডেফিনেশনটা কেন তোমাকে পড়ালাম, যাতে তুমি বুঝতে পারো জিনিসটা আসলে কি হচ্ছে। ঠিক আছে, তুমি বুঝতে পারলে জিনিসটা আমি কি বললাম। এই যে পজিটিভ ধাতব, যে এই যে পজিটিভ যে পাথটা আছে, এই যে পজিটিভ পাথটা আছে, এই নেগেটিভ পাথের দিকে শক্তি প্রয়োগ করবে। ঠিক আছে, ওই নেগেটিভ পাথের দিকে কার্য করবে, কারণ ওকে আকর্ষণ করতে হবে। এটাও এই পজিটিভ পাথের দিকে কার্য করবে, শক্তি প্রয়োগ করবে, যার জন্য এদের দুজনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ ধর্মটা কাজ করবে। ঠিক আছে, আকর্ষণ বল বিকর্ষণ বল ক্রিয়া করবে। এবার এই যে আকর্ষণ বল বিকর্ষণ বল ক্রিয়া করছে, ঠিক আছে, আর সেই সময় এখানে যে যে অ্যাসিডের যে ডোবানো আছে, এই দুটো অ্যাসিডে ডোবানো আছে, তখনই এগুলোই সব বিক্রিয়া করে বিভিন্নভাবে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, দিয়ে একটা স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে, একটা স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করছে। কি হচ্ছে, এই যে নেগেটিভের মধ্যে থেকে কি, এই যে নেগেটিভের মধ্যে থেকে পজিটিভে কি যায়, আমি আগেও বলেছি, নেগেটিভের মধ্যে থেকে পজিটিভে কি যাবে, ইলেকট্রন যাবে। কেন ইলেকট্রন যাবে এটাও কেউ বুঝবে না। আরে ভাই, ইলেকট্রনের চার্জটাই তো নেগেটিভ, তার মানে নেগেটিভ থেকে পজিটিভে যে যে পাওয়ারটা যাচ্ছে, যে আধান যাচ্ছে, সেই আধানটা কি, সেই আধানটা নিশ্চয়ই ইলেকট্রন হবে, ঋণাত্মক আধান হবে। ঋণাত্মক আধান মানে ইলেকট্রন। আর পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যে আধান যাচ্ছে সেটা অবশ্যই প্রোটন হবে। প্রোটন হবে, কারণ নিউট্রনের কোনো আধান নেই, নিউট্রনের তো কোনো আধান নেই, তাই নিউট্রন হতেই পারে না, প্রোটনই হতে পারে। তো এই প্রোটন ইলেকট্রন এই যে মিক্স হচ্ছে, এই মিক্স হবার সময় আকর্ষণ বিকর্ষণ ধর্ম কাজ করছে। ঠিক আছে, প্রথমত এটা। দ্বিতীয়ত, অ্যাসিডে ডোবানোর কারণে এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন শুরু হয়ে যাবে, যার জন্য একটা স্থায়ী তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হবে, একটা স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এটাকেই আমরা বলবো তড়িৎ কোষ বা ব্যাটারি। ঠিক আছে, তো এবার তুমি বুঝতে পারলে, এই যে এই ব্যাটারিটা দেখছো, ব্যাটারির ভেতরেও এমনি। তো এই যে ব্যাটারিটা দেখছো, এই যে ব্যাটারিটা তুমি পাশের ছবিতে দেখছো, এই ব্যাটারিটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে, যেটা আমি তোমাকে এখন বোঝালাম। এবার মনে রাখবে যে তড়িৎ কোষ, এই যে তড়িৎ কোষ আছে, এটা দুই প্রকারের হয়। ঠিক আছে, তো এই যে তড়িৎ কোষ, এটা দুই প্রকারের হয়। একটা হলো মুখ্য কোষ, একটা হলো মুখ্য কোষ, আর একটা হলো গৌণ কোষ। একটা মুখ্য কোষ আর একটা হলো গৌণ কোষ খালি। আর এবার অনেক সময় কি করে, এদের দুজনের মধ্যে পার্থক্য দিয়ে দেয়। ঠিক আছে, পার্থক্য লিখতে দিয়ে দেয়, তো সেটার জন্য তুমি এই পার্থক্য গুলো পড়তে পারো। মুখ্য কোষ মানে কি, প্রাইমারি সেল, ইংলিশটাও দেখে নাও, প্রাইমারি সেল। আর গৌণ কোষ মানে হচ্ছে সেকেন্ডারি সেল। আর দেখো মুখ্য কোষের ফার্স্ট পার্থক্যটা কি, বলছি উপাদানগুলি নিঃশ্বসিত হলে কোষ ব্যবহারযোগ্য থাকে না। আর গৌণ কোষ কি, চার্জিং এর মাধ্যমে এক বা একাধিকবার ব্যবহার করা যায়, এটা আমি তোমাকে বলছিলাম। এই যে প্রাইমারি সেল, এটা হচ্ছে প্রাইমারি সেল, এটা হচ্ছে প্রাইমারি সেল। এই যে আগের যে ব্যাটারিটা ছিল, ওটাও প্রাইমারি সেল। এগুলোকে চার্জ করা সম্ভব না, এদের মধ্যে যে আধান পাঠাবে চার্জিং এর মাধ্যমে রিচার্জ করবে, সেটা সম্ভব নয়। এটা যদি একবার ব্যবহার করা হয়ে যায়, এটাকে আমরা রিইউজ করতে পারবো না। কিন্তু ওই যে গৌণ কোষ, গৌণ কোষে কি হবে, চার্জিং করে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো। কেমন, যেমনি গাড়ির ব্যাটারি হয়, মোবাইলের ব্যাটারি হয়। ঠিক আছে, আমাদের এই যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনেরও ব্যাটারি এমনি। দেখো না, আমরা সবসময় চার্জ দিতে পারি, চার্জ দিয়ে আমরা আবার ইউজ করতে পারি। মোবাইল ফোন যদি তোমার মুখ্য কোষ হতো, ঠিক আছে, প্রাইমারি সেল হতো, তাহলে তো আমরা ইউজই করতে পারতাম না, এইরকম ব্যাটারির মতো অবস্থা হয়ে যেত। এটা হলো মোবাইল ফোনের। এই যে আমার যে ল্যাপটপ আছে, ল্যাপটপেরও তাই, ল্যাপটপের ব্যাটারিটাকেও আমি যখন তখন চার্জে দিতে পারি, চার্জ শেষ হয়ে গেলে আমি চার্জে দিতে পারবো। তো এগুলো হলো গৌণ কোষ। গাড়ির ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি, ফোনের ব্যাটারি, এগুলো হচ্ছে গৌণ কোষ। তুমি এক্সাম্পলটাও লিখে রাখতে পারো। আর মুখ্য কোষ কোনটা, মুখ্য কোষ হচ্ছে টর্চের ব্যাটারি,
ঘড়ির ব্যাটারি এগুলো, রিমোটের ব্যাটারি, টিভি রিমোট, এই ব্যাটারি গুলো হয়েছে মুখ্য কোষ। যে পার্থক্যটা আছে না, এই যে পার্থক্যটা, ফার্স্ট পার্থক্যটা, এটা জায়গায় তোমরা আরেকটা জিনিস লিখতে পারো, সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। কি লিখতে পারো? যে এটা এই যে ফার্স্ট পার্থক্য, এটাকে লিখতে পারো যে এটা নবীকরণ যোগ্য নয়। আর এটাকে কি লিখতে পারো? এটাকে লিখতে পারো নবীকরণ যোগ্য। নবীকরণ যোগ্য, এটার মানেটা কি? অনেকে এটা হয়তো, অনেকে জানো, ছোট থেকে এটা পড়েছো অলরেডি, অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো দেখো, আমি ছোট্ট করে, যারা জানো না তাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি, শর্টকাটে বলছি। মনে করো কোনো একটা জিনিস, ঠিক আছে, যে কোনো জিনিস হোক, সেটা ব্যাটারি হোক বা অন্য কোনো জিনিস হোক, সেটাকে তুমি ইউজ করে আবার যদি রিইউজ করতে পারো, সেটাকে বলা হয় নবীকরণ যোগ্য। এই যে গৌণ কোষ যে আছে, এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা চার্জিং এর মাধ্যমে ব্যাটারিটাকে আবার ইউজ করতে পারছি। গাড়ির ব্যাটারি, ফোনের ব্যাটারি, এটাকে চার্জ করে আমরা আবার ব্যবহার করতে পারছি, পুনর্ব্যবহার করতে পারছি। তাই এটা নবীকরণ যোগ্য। আর নবীকরণ যোগ্য নয় ওইটা কেন, মুখ্য কোষটা? কারণ ওটা আমরা ব্যবহার করতে পারছি না। এই যে এই ব্যাটারি যদি একবার শেষ হয়ে যায়, তাহলে এটা ফুরিয়ে গেল, ফিনিশ। তো এটাকে আমরা ব্যবহার করতে পারছি না। এই ব্যবহার না করতে পারার জন্য এটাকে আমরা কি বলছি? নবীকরণ যোগ্য নয়। আর ওটাকে আমরা ব্যবহার করতে পারছি, তাই আমরা ওটাকে বলতে পারবো নবীকরণ যোগ্য। সেকেন্ড পয়েন্টটা পড়ো। এই কোষের ব্যবহার ব্যয়বহুল। ঠিক আছে, এই কোষের ব্যবহার ব্যয়বহুল, সাধারণত তড়িৎচালক বলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। আর এই কোষের ব্যবহার কি হয়? খরচা অনেক কম, অনেক কম খরচে এটাকে ব্যবহার করা যায়, কারণ চার্জিং করতে পারছি আমরা। এটাকে কি আমরা চার্জ করতে পারবো? এটা এটা এক একটা হয়েছে তোমার 17 টাকা করে, আমার মনে হয় কোনো দোকান 18-19 টাকাও নেয়। তো 17 টাকা করে এই ব্যাটারি। এটা যখন শেষ হবে, আবার আমাকে 17 টাকা দিয়ে কিনতে হবে। ওই, হ্যাঁ, ওটা না হয়, এই যে ফোনের ব্যাটারি, ল্যাপটপের ব্যাটারি, এগুলো যে না হয় প্রাইসটা বেশি, কিন্তু এটা লাস্টিং করবে অনেক দিন। ফোনের ব্যাটারি অত্যন্ত 3-4 বছর লাস্টিং করে। আমার মায়ের ফোনের ব্যাটারি তো 6-7 বছর হতে চললো, এখনো লাস্টিং করছে। আর এটার অভ্যন্তরীণ রোধ বেশি, আর এটার অভ্যন্তরীণ রোধ কম। এটা মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো। যদি সহজ মনে হয় তো একটু কষ্ট করে মনে রাখতে পারো, আর যদি মনে হয় যে না, মনে থাকছে না, তাহলে ছেড়ে দেবে। কারণ অভ্যন্তরীণ রোধ এখনো তোমরা পড়োনি, না পড়লে একটু কঠিন লাগবে। যখন পড়বে তখন তুমি বুঝতে পারবে অভ্যন্তরীণ রোধ জিনিসটা কি। ঠিক আছে, তো পার্থক্য হয়ে গেল। এবার আমরা কি পড়বো? তড়িৎচালক বল। তো এই তড়িৎচালক বল পড়ার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস শিখতে হবে। ঠিক আছে, যে কারেন্টের যে বর্তনী, এগুলো সম্পর্কে জানতে হবে। তো দেখো, বর্তনী মানে কি? তার আগে আমি একটা বলি, এই যে ব্যাটারি আছে, এই যে ব্যাটারি, ঠিক আছে, এই যে একটা ব্যাটারি, এই যে ব্যাটারিটা, ঠিক আছে, এই দিকটা তো পজিটিভ ছিল, এই দিকটা নেগেটিভ ছিল। তো এই যে ব্যাটারিটাকে আছে না, এটাকে আমরা একটা সাইন, মানে এদের যে পজিটিভ নেগেটিভ গুলো আছে, ওটা যখন আমরা বর্তনীতে ড্র করি, বর্তনীতে যখন আমরা আঁকবো, তখন একটা প্রতীক চিহ্ন বলতে পারো। ঠিক আছে, একটা প্রতীক চিহ্ন ব্যবহার করে করব। যেমনি ব্যাটারিকে যে ধনাত্মকটা ধনাত্মক, ঠিক আছে, পজিটিভ, এটাকে আমরা কি করব? এটাকে আমরা এই যে এমনি বড় একটা দাড়ি মতো দেবো। ঠিক আছে, বড় দাড়ি, লম্বা। আর যেটা ঋণাত্মক হবে, ঋণাত্মক, নেগেটিভ, সেটা কি হবে? সেটা একটু ছোট হবে, একটু, এই যে একটু ছোট হবে। আর এইভাবে হবে। মানে যদি আমরা এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছ, পজিটিভ নেগেটিভ কিভাবে আছে, এভাবে যদি লিখি তাহলে কিরকম হবে? জিনিসটা এইরকম হবে। এই যে এটা পজিটিভেরটা এত বড়, আর নেগেটিভেরটা একটু ছোট, তারপর এইভাবে আবার বর্তনীটা যাবে। আবার এই যে তুমি দাগটা দেখছো, এটা কি? এটা হচ্ছে তার, পরিবাহী তার। পরিবাহী তারটা হচ্ছে ওই দাগটা। ঠিক আছে, আর এটা দেখছো, এই যে সাইনটা, এই যে লম্বাটা হয়েছে পজিটিভ, আর যেটা ছোট হবে সেটা হচ্ছে নেগেটিভ। আবার কোনো কোনো ব্যাটারি এমনি হতে পারে যে এইটা হয়তো পজিটিভ আছে, এটা হয়তো তোমার নেগেটিভ আছে এই দিকটা। তাহলে আমরা উল্টো করব, তাহলে আমরা এটাকে লম্বা করব আর এটাকে ছোট করব। এটাকে ছোট এইভাবে আঁকবো। তখন কি হবে? তখন এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। আশা করছি তোমরা সাইনটা নিয়ে বুঝতে পেরেছো। এবার বর্তনী নিয়ে আমি তোমার একটা জিনিস বোঝাচ্ছি। বর্তনী জিনিসটা কি?
বর্তনী হচ্ছে, মনে করো এই যে একটা ব্যাটারি আছে, ঠিক আছে, আমরা প্রতীক দিয়ে এবার আঁকবো, প্রতীক দিয়েই আমরা আঁকবো এটাকে, জিনিসটাকে। তো এই মনে করো ব্যাটারি আছে, এটাকে আমরা এইভাবে পরিবাহী দিয়ে, পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম, ঠিক আছে, পরিবাহী তার দ্বারা এইভাবে করে, ঠিক আছে। আমার, দাঁড়াও এক মিনিট, এটাকে সোজা মতো আঁকি, ঠিক আছে। এইভাবে আমি আমি কি করলাম, এইভাবে আমি এটাকে যুক্ত করলাম, যুক্ত করলাম। এবার দেখো, এখানে কি কোনো ফাঁক আছে, কোনো ফাঁক বা কিছু আছে? আমি কোনো বাল্ব ফিট করেছি, বা আমি কোনো সুইচ বোর্ড লাগিয়েছি, বা আমি কিছু ফিট করেছি? আমি কিছু করিনি। আমি কি করেছি, একটা ব্যাটারি নিয়েছি, ব্যাটারির চারপাশে একটা তার অ্যাড করে দিয়েছি, চারপাশে এখান দিয়ে এইভাবে তারটা যাচ্ছে 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 যাচ্ছে, আবার এখানেই ফিরে এসছে, ঠিক আছে, এই প্রান্ততেই ফিরে এসছে। ওইভাবে ব্যাটারিটার মধ্যে একটা পরিবাহী তারকে যুক্ত করে দিয়েছি ব্যাটারির দুই দিকে। এবার এখানে কি হচ্ছে, এখানে এই যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এই যে পজিটিভ দিক থেকে ইলেকট্রন যাচ্ছে 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 যাচ্ছে, পজিটিভ দিক থেকে কি হচ্ছে, আধানটা, চার্জ চার্জ যাচ্ছে 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 করে নেগেটিভের দিকে ফিরে আসছে। আমি বোঝাচ্ছি আবার, দেখো, পজিটিভের দিকে এইভাবে যাচ্ছে আধানটা, এইভাবে যাচ্ছে চার্জ, এইভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে করতে করতে নেগেটিভের দিকে আবার ফিরে আসছে, নেগেটিভের দিকে আবার ফিরে আসছে। তো এটাতে কি হচ্ছে, এটাতে কি অন্য কিছু হচ্ছে? এটাতে কোনো বাল্ব লাগানো আছে? এটাতে কোনো সুইচ বোর্ড লাগানো আছে? এটা কিছু লাগানো নেই। এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো বদ্ধ বর্তনী। বদ্ধ, দেখো এটা বদ্ধ হয়ে আছে, যে কারেন্টটা যে বেরোচ্ছে, এই যে কারেন্টটা যেখানে ফ্লো হচ্ছে, কারেন্টটা ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, ওটা কি ইউজ হচ্ছে? ওটা তো আবার ব্যাটারিতেই ফিরে আসছে, এই যে ব্যাটারির মাইনাস প্রান্ত, এই যে এখানেই ফিরে আসছে, দেখো, পজিটিভ দিক থেকে গেছে, এটা হচ্ছে পজিটিভ দিক, আর এটা হচ্ছে নেগেটিভ দিক। পজিটিভ দিক থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার নেগেটিভ থেকেই, মানে নেগেটিভের দিকেই আবার ফিরে আসছে। এটা কি বলা হয়, এই রকম বর্তনীকে বলা হয় বদ্ধ বর্তনী। বদ্ধ, যেটাতে কোনো ইউজ হচ্ছে না। এবার এটা যদি এমনি থাকতো, ঠিক আছে, আমি এইভাবে বোঝাচ্ছি, দেখো, মনে করো এই যে এই জায়গাটা একটু ফাঁক, ঠিক আছে, আমি এটাকে ফাঁক তো করতে পারবো না, মুছতে গেলে পুরোপুরি মুছে যাবে, এটাকে আমি সাদা কালার করে দিচ্ছি। মনে করো এই যে এমনি ফাঁক যদি করে দিই, আমি ফাঁক করে দিই, তখন কি হবে, তখন এটা ইউজ হবে। কারণ হ্যাঁ, এটা ঠিক যে কারেন্টটা তোমার ফ্লো হচ্ছে না, মানে কোনো কিছু লাইট বলো, বাল্ব, কিছু তো লাগানো নেই, কিচ্ছু লাগানো নেই, সেই কারণে কি হচ্ছে, কারেন্ট এখানে আমরা ইউজ হচ্ছে না। কিন্তু কারেন্টটা কিন্তু আবার ফিরে আসছে না, এই যে পজিটিভ দিক থেকে, এই যে পজিটিভ দিক থেকে ব্যাটারি কারেন্টটা ফ্লো হচ্ছে, ঠিক আছে, আধান ফ্লো হচ্ছে, কিন্তু ও আবার নেগেটিভে ফিরে আসতে পারবে না। কেন পারবে না? এখানে আমরা যে ব্রেক করে দিয়েছি, এই যে বর্তনীটাকে ব্রেক করে দিয়েছি, বর্তনীটাকে ব্রেক করে দিয়েছি, ওয়্যার কানেকশন ছিল সেটাকে আমরা খুলে দিয়েছি, ওখান থেকে খুলে দিয়েছি বা কেটে দিয়েছি, সেই কারণে এখানে কি হচ্ছে, এখানে কারেন্টটা আবার ফিরে আসছে না। তো আশা করি বর্তনী জিনিসটা তোমরা বুঝতে পারলে। এবার এখানে যদি আমি এমনি করি, এখানে যদি আমি এখানটা একটা তোমার বাল্ব বসিয়ে দিই, ঠিক আছে, দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, এখানটা যদি আমি এইভাবে কোনো একটা বাল্ব বসিয়ে দিই, ঠিক আছে, বাল্ব বসিয়ে দিই, ঠিক আছে, তখন কি হবে, তখন বাল্বটা জ্বলতে শুরু করবে, জ্বলতে শুরু করবে, কারণ এখানে ব্যাটারি থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্টটা যাচ্ছে আবার এই দিকে যাচ্ছে, আবার নেগেটিভের দিকে ফিরে আসছে, সেই কারণে কি হচ্ছে, এই বাল্বটা জ্বলছে। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় একটা বর্তনী। বর্তনী মানেটা কি? বর্তনী মানে হয়েছে যে ব্যবস্থার দ্বারা উচ্চ বিভব, এটা কি পজিটিভটা, কি পজিটিভটা হয়েছে উচ্চ বিভব, উচ্চ বিভব, আর এটা কি, এটা হচ্ছে নিম্ন বিভব, নিম্ন। যে ব্যবস্থার দ্বারা উচ্চ বিভবের থেকে নিম্ন বিভবে কোনো ধনাত্মক আধান, বা তুমি আধানও লিখতে পারো, আধান প্রবাহিত হচ্ছে, সেই ব্যবস্থাটাকে একটা পূর্ণ বর্তনী বলা হয়। ঠিক আছে, তো বর্তনী ডেফিনেশন আসবে না, প্রথমেই বলছি বর্তনী ডেফিনেশন কোথাও জিজ্ঞেস করেন, এটা আমি কেন বললাম, এটা যখন তড়িৎচালক বল পড়াবো তখন এটা কাজে আসবে। তো এবার দেখো, এবার আমরা তড়িৎচালক বলটা পড়বো, ঠিক আছে, জিনিসটা কি ভালো করে বুঝবে। এই যে বর্তনীটা, আমি এটাকে আবার ড্র করছি, এই যে বর্তনীটা, এটাকে আমি আবার ড্র করছি, ঠিক আছে। প্রথমে আমি পজিটিভ নেগেটিভ প্রান্ত বানাই, এটা হয়েছে প্লাস, আর এটা হয়েছে মাইনাস, ঠিক আছে। আর এইভাবে আমি পরিবাহীটাকে ড্র করি, তবে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে।
এখন আমি কি করলাম, এখন আমি এখানে কোনো বাল্ব ফিট করছি না, ঠিক আছে? বাল্ব না ফিট করে আমি তোমাকে এখন বোঝাচ্ছি। আচ্ছা, বাল্বের যে সাইনটা, এটাকে তুমি বাল্ব এইভাবে আঁকতে পারো, কিন্তু আমি তোমাকে বলবো যে এইভাবে ড্র করবে, ঠিক আছে? বাল্বটাকে এইভাবে, যদি দেখাও তো এইভাবে ড্র করবে, এটাতে সুবিধা হয়। এটা আসলে রিয়েল সিম্বল যাকে বলে, এটাই অ্যাকচুয়াল সিম্বল, ওইটা নয়। তো দেখো এখানে কি হচ্ছে, যেটা আমরা বললাম, ঠিক আছে? তড়িৎচালক বলে। তো দেখো আগেরটাতে আমরা কি করছিলাম, আগেরটাতে আমরা এই দেখো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎটা প্রবাহিত হচ্ছিল, আধান কি করছিল, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছিল। এখানে আমরা কি করলাম এবার, এখানে আমরা আহ এই জায়গাটাতে আমরা কি করলাম, একটা পজিটিভ মানে একক ধনাত্মক আধানকে বসিয়ে দিলাম এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমরা একটা পজিটিভ ওয়ান আধানকে, ঠিক আছে, পজিটিভ ওয়ান কুলম আধানকে আমরা এখানটা বসিয়ে দিলাম। এবার তুমি এটা ঠান্ডা মাথায় ভাবো যে এখানে পজিটিভ ওয়ান আধান আছে, আর এখানটা আছে পজিটিভ, ঠিক আছে, এখানটা হচ্ছে পজিটিভ উচ্চ বিভব, আর এখানটা হচ্ছে নেগেটিভ। তো তুমি আমাকে এটা বলো, এই যে প্লাস ওয়ান আধানটা, এটা পজিটিভের দিকে যাবে নাকি নেগেটিভের দিকে যাবে, এটা বল। তো দেখো যারা আধানটা পড়েছো তারা অ্যাকচুয়ালি বুঝতে পেরে গেছো যে কোন দিকে যাবে। এটা নেগেটিভের দিকে যাবে। কেন নেগেটিভের দিকে যাবে? আরে ভাই ওটা পজিটিভ ওয়ান আধান আছে, একক ধনাত্মক আধান আছে, একক ঋণাত্মক আধান নয়। এটা ঋণাত্মক থাকতো তাহলে কি হতো, পজিটিভের দিকে যেত, পজিটিভ যে উচ্চ বিভব, উচ্চ বিভবের দিকে যেত। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে নিম্ন বিভবের দিকে যাবে, ঠিক আছে? এবার তোমাদের মনে হতে পারে যে ও নিম্ন বিভবের দিকে কেন যাবে। দেখো ভাই, আমি কি বলেছিলাম, উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে যখন তুমি, ঠিক আছে, মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে যখন তুমি জলটাকে ফ্লো করবে, তখন সবসময় ওটা নিচু জায়গার দিকেই আসবে। এমন হবে না যে উঁচু জায়গাতে ছিল আর উঁচু জায়গাতে চলে গেল, এমনি কি হবে? যেটা আমি তোমার পাহাড় আর সমতল এরিয়ার উদাহরণ দিয়েছিলাম। আশা করছি ওটা তুমি বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারা থাকো তাহলে কি বলে, তোমাকে অন্যভাবে বোঝাচ্ছি। দেখো মনে করো এই একটা এখানে পাত্র আছে, এরকম একটা পাত্র আছে, ঠিক আছে? আর মনে করো এখানেও একটা ছোট্ট পাত্র আছে, বিকারও ধরতে পারো, আমি পাত্রই বললাম। তো পাত্র আছে, এবার এই পাত্রর মধ্যে, ঠিক আছে, আচ্ছা দাঁড়াও এটা একটা লম্বা, একটা কাজ করি, একটু লম্বা পাত্র বানাই এটাকে। তো এই যে এতটা লম্বা করছি, ঠিক আছে? তো এখানে একটা এই বড় পাত্র আছে, এই একটা ছোট পাত্র আছে, এটার নাম দিলাম আমি এটার নাম দিলাম এ পাত্র, এটার নাম দিলাম বি পাত্র। বুঝতে পেরেছো? মনে করো এটার মধ্যে এতটা জল আছে, এতটা জল আছে, ঠিক আছে, এতটা জল আছে, জল আছে, জল আছে, পুরো জলে ভর্তি এটা। আর এটাতে মনে করো যে এইটুকু জল আছে, এইটুকু জল আছে, এইটুকু। এবার তুমি যদি এখান থেকে পাইপ কানেকশন করো, ঠিক আছে, আমি কি বললাম, এখান থেকে এইভাবে পাইপ কানেকশন বা কোনো তোমার কি বলে ওটাকে আহ কাঁচদণ্ড যদি অ্যাড করে দাও দুটো পাত্রের মধ্যেখানে, ঠিক আছে, দুটো পাত্রের মধ্যেখানে যদি আমরা কাঁচদণ্ডকে অ্যাড করে দিই, লাগিয়ে দিই, তারপর যখন আমরা এই যে রাস্তাটা যদি ব্লক থাকে, এই রাস্তাটা যদি খুলে দিই, তখন কি হবে, এই রাস্তাটাকে যদি আমরা খুলে দিই, তখন এখানে এই যে জলগুলো আছে, এই জলগুলো এইটার জলটা এই দিকে ফ্লো হতে শুরু করবে, এই দিকে ফ্লো হতে শুরু করবে জলটা, এই দিকে ফ্লো হবে। এই দিকে কেন ফ্লো হবে, এর কাছে বেশি জল আছে। তুমি নিজে ভাবে প্র্যাকটিক্যালটা করে দেখতে পারো, কি করে করবে তোমরা, একটা কোনো পাইপ নেবে, ঠিক আছে, এমনি কোনো এইরকম কোনো একটা পাইপ নেবে, পাইপের মধ্যে কি করবে, এইখানটা চিপে ধরবে, ঠিক আছে, কাউকে বাড়িতে বলবে যে এখানটা চিপে ধরো, চেপে ধরো। এইদিকে কিছুটা জল দেবে অল্প সামান্য, এইদিকে একটু বেশি জল দেবে। তখন কি হবে জানো, যখন তুমি ছেড়ে দেবে, তখন এইদিকে যে জলটা, ওটা এইদিকে জলটাকে বাড়াবে, ঠিক আছে, বাড়াবে 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 বাড়াবে, যতক্ষণ না ওই দুটো জল, ঠিক আছে, যতক্ষণ না এই দিকের পাইপের জল আর এই দিকের পাইপের জল সেম হয়ে যাচ্ছে না, ততক্ষণ এটা হতে থাকবে। যেই সেম হয়ে যাবে, তখন দেখবে এটা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, কারণ দুটোর মধ্যে সমান হয়ে গেছে। ঠিক এখানেও একই জিনিস হবে, এখানে যদি আমরা এটাকে খুলে দিই, ঠিক আছে, তখন এই যে যেখানে যত জল আছে, এই যে জলগুলো আছে, জল যে আছে জলটা, এই জলটা আস্তে 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 এই ছোট পাত্রর মধ্যে ঢোকা শুরু করবে, ছোট পাত্রের মধ্যে ঢোকা শুরু করবে, এই ছোট পাত্রটা কি হবে, ভরতে শুরু করবে, এইভাবে বাড়বে। যখন দেখবে এটা একটু কমে এখানে চলে এলো, আর এটা একটু বেড়ে এখানে চলে এলো, এই দুটো মানে আমি এটা বলতে চাইছি যে এই দুটো যখন সমান সমান হয়ে যাবে, এটার হাইট ধরো এখানে চলে এলো, এটারও হাইট ধরো এখানে চলে এলো, তখন কি হবে,
তখন এই যে জল প্রবাহ হচ্ছিল, জলের যে প্রবাহ হচ্ছিল এটা বন্ধ হয়ে যাবে। কারণ কেন বন্ধ হবে? কারণ দুটোরই জলের যে পরিমাণ ছিল সেটা সমান হয়ে যাবে, জলের উচ্চতা দুটোরই সমান হয়ে যাবে, সেম হয়ে যাবে। এটা তো উঁচু পাত্র ছিল, এটা তো নিচু পাত্র ছিল, এটারও জল কমছে, এটা জল বাড়বে বাড়বে বাড়বে, তারপর যখন দুটোর এক জায়গায় চলে আসবে জলটা, তখন এটা বন্ধ হয়ে যাবে, জলের যে প্রবাহ হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে। এখানেও একই জিনিস হবে। এখানে কি হচ্ছে, এটার +1 আধান আছে আর এখানে নেগেটিভ আছে, তাহলে আধানটা কোন দিকে যাবে? এখানে কি হচ্ছে, এখানে এটাতে বেশি ছিল এটাতে কম ছিল, বেশি থেকে কমের দিকে যাচ্ছিল, এখানেও পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। এইভাবে যাবে আধানটা, কি হবে, এইভাবে যাবে, 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 এইভাবে যাবে। বুঝতে পেরেছো? আর দাঁড়াও, এটাকে আরেকটা জিনিস, এটাকে একটু ভাগ করে বোঝাই, নাহলে কি হবে বলতো, নাহলে একটু অসুবিধা হবে, এটা তুমি বুঝতে পারবে না। এই জায়গাটা একটু ভাগ করে বোঝাই, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, ঠিক আছে। হুম, এটাকে এখানটা করি আর এটাকে এখানটা করি, তাহলে সুবিধা হবে। এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ ছিল। এটা ভাগ কেন করলাম পরে বলবো। তো আধানটা কি হবে, এখানে জমা হবে, জমা হতে 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 একটা সময় কি হবে, দুটো সমান হয়ে যাবে। এই যেটা পজিটিভ আছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ ছিল, এটা নেগেটিভ ছিল, কিন্তু একটা সময় কি হবে, এটাও পজিটিভ হয়ে যাবে। এবার তুমি বলবে এটা কি করে হবে স্যার, এটা কি করে হবে দাদা? এই যে জলের ক্ষেত্রে, এই যে জলের পাত্রটার ক্ষেত্রে, এখানে তো একই জিনিস হয়েছিল। আমি কি বললাম, যে এটা বাড়ছে, এটার উচ্চতাটা কমছে, এটার উচ্চতা বাড়ছে, কেন কেন এখান দিয়ে জলটা থ্রো হচ্ছে, জলটা এখান থেকে প্রবাহ হচ্ছে, যার জন্য এটার উচ্চতাটা বাড়ছে, সরি এটার উচ্চতাটা কমছে 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 কমছে, এটা বাড়ছে বাড়ছে বাড়ছে। যখন এটা দুটো সমান হয়ে যাবে, যখন এই দুটো সমান হয়ে যাবে, তখন কি আর এখান থেকে কি বেরোবে? কেন বেরোবে? এর জলও সমান হয়ে গেছে, এর জলও সমান হয়ে গেছে, আর বেরোবে না, জলের যে প্রবাহ হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে। ঠিক এখানেও যখন এই দুটো পজিটিভ হবে, এই দুটো পজিটিভ হবে, তখন কি হবে জানো? তখন এই যে আধানের যে প্রবাহ হচ্ছিল, আধানের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। আর আধানের প্রবাহ বন্ধ হওয়া মানে কি? কোনো তড়িৎ প্রবাহ হবে না। আর তড়িৎ প্রবাহ যদি না হয়, তাহলে এই যে বাল্বটা আছে, এই বাল্বটা জ্বলবে না। অনেকে এবারও বুঝতে পারবে না কি করে হবে, দেখো তোমাকে আমি বোঝাচ্ছি। এটা +1 ছিল তো, আচ্ছা আমি মনে করলাম যে এই যে আধানটা, ঠিক আছে, এই যে বিভবটা আছে, এটা আমি ধরলাম তোমাকে যে এটা 2 ভোল্ট আছে। আমি বোঝাচ্ছি, এটা 2 ভোল্ট আছে। এটা আমি ধরলাম যে কত, -2 ভোল্ট আমি ধরলাম। এবার দেখো এটা আমি কত নিয়েছি, এটা +1 আধান নিয়েছি, ঠিক আছে, মানে একবার আবর্তন করে একবার গেল, একটা +1 গেল, তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি -2 + 1, +1 আধান। তাহলে আমরা কত পাবো, -2 + 1 করলে কত হয়, -1 হয়, -1 হয়ে গেল। তারপর আধানটা কত বেঁচে থাকলো, এই যে মাইনাসের দিকে, এইখানটা আধানটা কত বেঁচে থাকলো, -1 বেঁচে থাকলো। আবার এই -1 এর সঙ্গে আরো একটা +1 হচ্ছে, এই যে -1 আধানের সঙ্গে আরো একটা +1 আধান অ্যাড হচ্ছে, তখন কি হবে? কারণ দেখো এটা তো থ্রো হচ্ছে, আমি বলছি না কি, আধানটা এইভাবে প্রবাহিত হচ্ছে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এইভাবে আসছে, খালি এইভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে। তাহলে কি হবে, এই যে -1 আছে, এর সঙ্গে আরো +1 আধান যোগ হবে, যোগ হয়ে কি হলো, টোটাল কি হলো, এটা 0 হয়ে গেল, 0 হলো। এর সাথে আরো +1 আধান যোগ হবে, তাহলে 0 + 1 হয়ে গেল কত, +1 হয়ে গেল, 1 হয়ে গেল। এই 1 ভোল্টেজের সঙ্গে আরো +1 আধান অ্যাড হওয়াতে কি হবে, 1 + 1 হয়ে 2 হয়ে যাবে, যেটা এখানে দেখো, এখানেও 2 হচ্ছিল, এটাও লাস্টে কি হলো, 2 হয়ে গেল। আর এই দুটো সেম হয়ে গেছে, এখানেও 2 ভোল্ট আর এখানেও 2 ভোল্ট। এটারও এই যে উচ্চ বিভব, এটাও 2 ভোল্ট হয়ে গেল, নিম্ন বিভব এটাও 2 ভোল্ট হয়ে গেল, তাহলে কি হলো, 2 ভোল্ট 2 ভোল্ট সেম হয়ে গেল, সেম হয়ে গেল, যার জন্য কি হবে, কোনো প্রবাহ মাত্রা হবে না, কোনো তড়িৎ প্রবাহ হবে না। আর তড়িৎ প্রবাহ না হলে কি হবে, লাইট জ্বলবে না, যেটা ব্যাটারির ক্ষেত্রে হয়, যখন ব্যাটারিটা শেষ হয়ে যায়, আমরা বলি না যে লাইট জ্বলছে না, ব্যাটারি শেষ হয়ে গেল, এটা কি হয়, এটা অ্যাকচুয়ালি এখানে হয়। এই যে প্লাস পয়েন্ট, এই যে প্লাস আছে, প্লাস থেকে এই যে আধান প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে নেগেটিভের দিকে প্রবাহ হচ্ছে, নেগেটিভের দিকে প্রবাহ হচ্ছে, তো কি হচ্ছে, এখান থেকে যেটা খরচা হচ্ছে সেটা এখানে গিয়ে অ্যাড হচ্ছে। এটার পাওয়ার যদি 2 থাকে, এটার পাওয়ার যদি -2 থাকে, তো এটাও গিয়ে +1 +1 +1 করে একটা সময় গিয়ে কি হচ্ছে, 2 ভোল্ট হয়ে যাচ্ছে। সেই কারণে কি হচ্ছে, সেই কারণে
এদের মধ্যে যে আধান প্রবাহ ছিল সেই আধান প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাটারির ক্ষমতাটা মানে ব্যাটারির যে ক্ষমতা সেটা কিন্তু বন্ধ হচ্ছে না, আধানের প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। আধানের প্রবাহ যদি নাই হয় তাহলে তড়িৎ প্রবাহ হবে কি করে? তাহলে তড়িৎ প্রবাহ হবে কি করে? হবে না। এখানে এটাই হচ্ছে। এবার এটাকে আমরা কি করে করব, এটা আমরা ঠিক কি করে করব? আমাদের এটা কিছু করতে হবে, এটা আমরা ঠিক কি করে করব? আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অনেকে এটা মনে করে এই যে পজিটিভ ওয়ানটা নাকি আমরা ঠেলে পাঠাচ্ছি, ঠিক আছে, কোনো কিছু করে ঠেলে পাঠানো হচ্ছে না। আকর্ষণ বিকর্ষণ যেমনি চুম্বকের হয় ঠিক সেইভাবে পজিটিভ ওয়ান আধানটাও নেগেটিভের দিকে নিজে নিজে যাচ্ছে, নিজে নিজে। আমরা কিছু করছি না, ও নিজে নিজেই যাচ্ছে, নিজে নিজেই যাচ্ছে, নিজে নিজেই যাচ্ছে। যেমনি করে আমরা টর্চটা অন করি, ব্যাটারিটা কাজ হলো, ব্যাটারির মধ্যে ওই আধানটা নিজে নিজেই যাবে, নিজে নিজেই যাবে। ঠিক এখানেও নিজে নিজেই যাচ্ছে, নিজে নিজেই যাচ্ছে। তো এবার আমরা এটাকে ঠিক কি করে করব? ঠিক আছে, এটা ঠিক করতে গেলে একটাই কাজ করতে হবে। কি করতে হবে? এই যে নেগেটিভের দিক থেকে যে আধানটা প্রবাহিত হচ্ছে, এই আধানটাকে যেটা এখানে আসছে এটাকে আমাদেরকে পজিটিভের দিকে থ্রো করতে হবে। নেগেটিভের দিকে থেকে পজিটিভ দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে পাঠাতে হবে। তাহলে কি হবে? তাহলে যে এই যে পজিটিভ যে 2 ভোল্ট ছিল এটা বাড়তে থাকবে, 2 ভোল্টটা 3 ভোল্ট হয়ে যাবে। আবার +1 আধান এলো, 4 ভোল্ট হয়ে গেল। আবার +1 আধান গেল, 5 ভোল্ট হয়ে গেল। এমনি করে ওটা বাড়তে থাকবে, হয় বাড়তে থাকবে না হলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। 2 ভোল্ট থেকে ধরো কি 1 ভোল্ট হয়ে গেল, আবার 1 ভোল্ট এসে যদি এখান থেকে ঢোকে তাহলে 1 + 1 করে আবার 2 ভোল্ট হয়ে যাবে। আবার বেরোলো, আবার ঢুকলো, আবার 2 ভোল্ট হয়ে যাবে। এমনি করে করে এটা অ্যাডজাস্ট করতে হবে। তো এই যে অ্যাডজাস্ট করার জন্য, এই যে এটাকে অ্যাডজাস্ট করার জন্য যে কার্যটা করতে হয়, এই যে অ্যাডজাস্টটা করার জন্য যে পরিমাণ আমাদেরকে কার্য করতে হচ্ছে, যে পরিমাণ কার্যটা করতে হচ্ছে, যে পরিমাণ ওয়ার্ক করতে হচ্ছে, ওই যে কার্যটা, ওই কার্যটাকে আমরা কি বলবো? তড়িৎচালক বল। এবার বুঝতে পারলে তড়িৎচালক বল জিনিসটা আসলে কি? আশা করছি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি, এখনো বুঝতে পারোনি, তাদেরকে আমি বলছি যে আরেকবার ভিডিওটা দেখে নেবে। যদি বুঝতে পারো তো ঠিক আছে, আর না হলে আমার কিছু করার নেই, ঠিক আছে। আমি অনেকটা চেষ্টা করেছি বোঝানোর, ঠিক আছে। তো তড়িৎচালক বলকে ইএমএফ বলা হয়। ইএমএফ মানে এটা কি? ইএফ মানে হচ্ছে ইলেকট্রো ইলেকট্রো মোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। এটা হচ্ছে ইংলিশ টার্ম, এটা মনে না না রাখলেও চলবে। তুমি খালি ইএমএফ টা মনে রাখবে, যে ইএমএফ মানে কিন্তু তড়িৎচালক বল। পরীক্ষাতে দিয়ে দিল যে এক ইএমএফ বলতে কি বোঝো, এবার তুমি বলবে আরে বাবারে কি দিয়ে দিয়েছে, তাও তড়িৎচালক বলটাকেই তুমি ছেড়ে দিয়ে চলে আসবে, এটা করবে না। তো তড়িৎচালক বলের এবার সংজ্ঞাটা বলছি, ভালো করে লেখো। কোনো মুক্ত বর্তনীতে, ঠিক আছে, বা কোনো বর্তনীতে উচ্চ বিভব, এটা পজিটিভ ছিল, পজিটিভ বিভব, আর এটা ছিল নেগেটিভ বিভব, ঠিক আছে, এটা এখন মুছো। নেগেটিভ বিভব, উচ্চ বিভব থেকে নেগেটিভ বিভবে একক ধনাত্মক আধানকে ভেতর দিয়ে নিয়ে আসতে কি বললাম আমি? তড়িৎ কোষ। এই যে জিনিসটা, এই যে এটা জিনিস, এটা তো একটা তড়িৎ কোষ, এটা তো একটা ব্যাটারি। তড়িৎ কোষের ভেতর দিয়ে নিয়ে যেতে হবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই লাইনটা কিন্তু মনে রাখবে। এই যে আমরা কি করছি, নেগেটিভ থেকে যে পজিটিভে নিয়ে যাচ্ছি, এটা ওর ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, বাইরে দিয়ে নয়। এই যে ব্যাটারিটা, এখান থেকে এই যে আধানটা যাচ্ছে, ঠিক আছে, আধানটা যে এখানে যে জমা হচ্ছে, এই আধানটাকে আমরা যখন এখানে নিয়ে আসবো কি করবো? এর ভেতর দিয়ে নিয়ে আসবো, এর ভেতর দিয়ে নিয়ে আসবো। এই যে এটার ভেতর দিয়ে যাচ্ছে। তড়িৎ কোষের ভেতর দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা, সেই কার্যকে তড়িৎচালক বল বলা হয়। আরেকবার বলছি, কোনো বর্তনীতে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একক ধনাত্মক আধানকে তড়িৎ কোষের ভেতর দিয়ে নিয়ে যেতে, তড়িৎ কোষের ভেতর দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই আমরা বলবো তড়িৎচালক বল। ব্যাস, এটা ডেফিনেশনটা লিখে নাও, ঠিক আছে, নিজে নিজে লিখে নাও। আশা করি বুঝতে পেরে গেছো। এবার একটা ইম্পর্টেন্ট কথা আসছি, এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেন বারবার পরীক্ষাতে পড়ে, সেটা হচ্ছে কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? এমনি কোশ্চেন বারবার পরীক্ষাতে পড়ছে, বারবার, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কি লিখবে? এই কোশ্চেনটা কি লিখবে? কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো?
ঠিক আছে, দেখো এটাকে বলছে 1.5 ভোল্ট, এটাকে বলছে 1.5 ভোল্ট। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো ওই পূর্ণ বর্তনীতে, ঠিক আছে, ওই অবশ্যই এটা লিখতে হবে যে ওই কোষযুক্ত বলতে হবে না, বিনা ব্যাটারিতে কি বর্তনী হয়? হয় না। তাহলে ওই কোষযুক্ত পূর্ণ বর্তনীতে, ঠিক আছে, পূর্ণ বর্তনীতে বলবে, ওই কোষযুক্ত পূর্ণ বর্তনীতে +1 কুলম, ঠিক আছে, +1 কুলম বলতে পারো, বা এটাও লিখতে পারো বাংলাতে যে 1 কুলম আধানকে, সেটাও লিখতে পারো। তো যাই হোক, +1 কুলম আমি লিখলাম, +1 কুলম আধানকে একবার সম্পূর্ণ আবর্তন করাতে, কত দেওয়া আছে এখানে? ভোল্টেজটা কত দেওয়া আছে? 1.5 ভোল্ট। তাহলে আমার কার্য কত করতে হবে? কার্যমান কত করতে হবে? কার্যমান করতে হবে 1.5, কার্যের এসআই একক কি? জুল। 1.5 জুল কার্য করতে হবে, কার্য করতে হবে। ব্যাস, এই অ্যান্সারটা লিখে দিয়ে চলে আসবে। বুঝতে পেরেছো? এই অ্যান্সারটা খালি লিখে দিয়ে চলে আসবে, ব্যাস, এটাতেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার অনেকের বলবে যে দাদা 6 ভোল্ট যদি এখানে আসে তখন কি করব? যদি 6 ভোল্ট বলে তাহলে এখানটা 6 জুল করতে হবে। X ভোল্ট বললে একটা কোশ্চেন এসেছিল 2014 সালে এসেছিল, তখন বলেছিল তড়িৎ চালক বল, কোনো কোষের তড়িৎ চালক বল X ভোল্ট বলতে কি বোঝো? এবার এটা দেখে তো সবার হয়ে গেছে X ভোল্ট। কিচ্ছু না, ওই যে আবর্তন করাতে ওখানটা আছে, ওখানটা 1.5 জুল করেছি, তো ওখানটা লিখতে হবে X জুল কার্য করতে হয়, X জুল কার্য করতে হয়, ব্যাস। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এখানটা এই যে একবার আবর্তন করাতে দেখছো তো, 1 কুলম্ব আধানকে, তুমি এটাও লিখতে পারো যে এখানটা যে তড়িৎ কোষের ভেতর দিয়ে সম্পূর্ণ আবর্তন করাতে, এটাও লিখতে পারো। এটা এটা লিখলে একটু ভালো হয়, অ্যান্সারটা ভালো লাগবে। বা এমনি লিখলে অ্যাকচুয়ালি দেখো ভুল তো হবে না, কিন্তু লজিক্যালি যদি আমি বলি তো ভুল হয়ে যাবে। তো লিখতেই পারো এমনি, কিন্তু নাম্বার কাটবে না, ঠিক আছে, নাম্বার কাটবে না, এটাও ঠিক হবে, এটাও লিখতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। সম্পূর্ণ আবর্তন করাতে মানেটা কি? আরে ভাই, এই যে উচ্চ বিভব আছে, এখানে নিম্ন বিভব আছে, এখান থেকে তো আধানটা 1 কুলম্ব আধানটা তো এখান থেকেই বেরোচ্ছে, এই যে +1 কুলম আধান, এটাকে সম্পূর্ণ এই যে এইভাবে আবর্তন করাতে, এটাকে একবার সম্পূর্ণ আবর্তন করাতে, একবার সম্পূর্ণ আবর্তন করাতে 1.5 জুল কার্য করতে হয়, ঠিক আছে। এই যে সম্পূর্ণ, এই যে একবার সম্পূর্ণ আবর্তন করাতে 1.5 জুল কার্য করতে হয়, এটাই খালি লিখে দেবে। বুঝতে পেরেছো? এটা সবচেয়ে সহজ। এই যে বিভব প্রভেদ, এটাতে অত ঝামেলা নেই। বিভব প্রভেদ মানেটা কি? যে একটা ব্যাটারি যে পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, ঠিক আছে, নেগেটিভ প্রান্ত এর মধ্যেই থাকবে। তুমি কি লিখবে? তুমি লিখবে কোনো ওই বর্তনীর ওই কোষের, ঠিক আছে, দুটি মেরু, এই যে পজিটিভ মেরু নেগেটিভ মেরু, দুটি মেরুর মধ্যে 1.5 ভোল্ট বিভব প্রভেদ আছে, ব্যাস, এটা লিখলেই তোমার অ্যান্সার হয়ে গেল। কি বললাম? যে কোষটাকে লিখছো, ঠিক আছে, তুমি ওই কোষ লিখবে, ওই বর্তনীর, এই যে এটা একটা বর্তনী ছিল, ওই বর্তনীর ওই কোষের দুটি মেরু, এই যে এটা পজিটিভ, এটা নিম্ন বিভব, পজিটিভ মেরু নেগেটিভ মেরু, দুটি মেরুর, এই যে মেরুর মধ্যে 1.5 ভোল্ট বিভব প্রভেদ থাকে। বুঝতে পেরেছো? এটা যদি অন্য কিছু থাকে, যে এমনি দিল বিভব প্রভেদ 6 ভোল্ট লিখতে, তাহলে লিখবে যে 6 ভোল্ট বিভব প্রভেদ থাকে। X ভোল্ট দিলে X ভোল্ট বিভব প্রভেদ থাকে। আশা করছি বুঝতে পেরে গেছো। এগুলো নিয়ে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এটা তুমি নিজে লিখে নেবে, যেভাবে বললাম নিজে লিখে নেবে। আর আরেকটা জিনিস এইটা মনে রাখবে একটু, এটা কি করে জানো? এটা অনেক সময় শূন্যস্থান পূরণ দেয়, অনেক সময় এমসিকিউ আপাতত দেয়নি। একটা রামকৃষ্ণ মিশনের কোশ্চেনে দেখছিলাম এমসিকিউ দিয়েছিল, আপাতত এমসিকিউ এটা দেয়নি। এটা সাধারণত শূন্যস্থান পূরণে দেয়, আর না হলে এটা সব থেকে বেশি যেটা দেয় সেটা হচ্ছে ভিএসএ কিউ, এটা প্রচুর দেয়, ঠিক আছে, এটার জন্য একটু ইম্পর্টেন্ট আছে। তো এটা একটু কষ্ট করে মনে রাখবে,
যে সরল ভোল্টীয় কোষ, লেকল্যান্ডস কোষ, ড্যানিয়েল কোষ, সঞ্চয় কোষ, এগুলো কি জানো? এগুলো হচ্ছে ওই যে প্রাথমিক কোষ আর আমরা গৌণ কোষ পড়েছি, ওদেরই কয়েকটা প্রকারভেদ, আর অন্য কিছু নয়। এটা একটু কষ্ট করে খালি এইগুলো মনে রাখবে, অত কিছু প্রকারভেদ পড়ার দরকার নেই। খালি তড়িৎচালক বলের মানটা মনে রাখবে যে এটা 1.8 ভোল্ট আছে, এটাও 1.8 ভোল্ট আছে, এই দুটো খালি আলাদা, লেকল্যান্ডস আর সঞ্চয় কোষটা আলাদা, এটা খালি মনে রাখবে। ঠিক আছে, লেকল্যান্ডস কোষ দেখতে পাচ্ছ 1.5 ভোল্ট তড়িৎচালক বলের মান, আর এটা রয়েছে 2.1 ভোল্ট সঞ্চয় কোষ, আর বাকি দুটো 1.08 ভোল্ট, ব্যাস। আর এটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে, এটাই খালি এইটুকু মনে রাখবে। এবার আমরা একেবারে লাস্টে চলে এসেছি। ঠিক আছে, আজকে ভিডিওটা শেষ বলতে গেলে। এবার আমরা কি করব, পার্ট 1 আর পার্ট 2, ঠিক আছে, আর আজকের পার্টটা পার্ট 3, এই তিনটে পার্টের মধ্যে আমরা যা যা পড়লাম তার মধ্যে কিছু বেসিক কোশ্চেন গুলো আমরা এবার দেখে নেব যে তোমরা কি কি পড়বে। এটা তোমাদের জন্যই আমি লিখে এনেছি। তো এটা কি করবে তোমরা, প্রথমেই দেখো আমি প্রথমে একটু সরে যাচ্ছি এখান থেকে হালকা করে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, আমি পিডিএফ দিচ্ছি না, কারণ এটা একটা স্লাইডের মধ্যে আছে, তো আবার আলাদা করে স্লাইড বানাতে হবে। তো 1 মিনিট আমি একটু সরে যাচ্ছি, এ নাও স্ক্রিনশট নিয়ে নাও। আশা করছি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। ঠিক আছে, আর যদি না নিয়ে থাকো তো আবার ব্যাক গিয়ে নিয়ে নেবে। তো দেখো কি কি কোশ্চেন দিয়েছি। কুলম্বের সূত্র বিবৃত করো। ঠিক আছে, কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা বা প্রযোজ্যতা লেখো। এটা তো আমি খুব সহজেই বলে দিয়েছিলাম পার্ট 1-এ। ঠিক আছে, পার্ট 1-এ এটা কভার করা আছে, বা তুমি নিজেও একবার কোনো সহায়িকা বইতে দেখতে পারো, কিন্তু সহায়িকা বইটা এত বড় করে দেওয়া আছে। ঠিক আছে, একটা জিনিসকে এত বড় করে দিয়ে দিয়েছে, এত সহজ জিনিস ওটা। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা সহজ, তাও ওটাকে অনেক বড় করে দিয়ে দিয়েছে। বা এটাও দিতে পারে যে অথবা দিয়ে এমনি কোশ্চেন করতে পারে যে কুলম্বের সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, এটাও একই একই অ্যান্সার, এই যে প্রযোজ্যতা এটার সঙ্গেই সমান। 1 কুলম্ব সমান কত? 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹ 9 স্ট্যাট কুলম, স্ট্যাট সি। বা এটাকে আবার ইএসইউ লিখতে পারো, যে কোনো একটা, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখবে। ওকে, তড়িৎ বিভব বলতে কি বোঝো, এটা আমি পার্ট 2-তে কভার করে দিয়েছি। সিজিএস আর এসআই পদ্ধতিতে বিভবের একক, এটা তো একদম সহজ। এসআই পদ্ধতিতে বিভবের একক কি? ভোল্ট। আর সিজিএস পদ্ধতিতে কি? ইএসইউ। ইএসইউটাকেও লিখতে পারো, আমি বলবো ইএসইউ লিখে দেবে, স্ট্যাট ভোল্ট মোল্ট ভুলে যা, ওটা সহজ। ঠিক আছে, তড়িৎ চালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য, এটা একটু কষ্ট করে পড়তে হবে। একটা পার্থক্য বলছি, সেটা হচ্ছে যন্ত্র। তড়িৎ চালক বল কি দিয়ে পরিমাপ করা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আমার এখনো বলা হলো না, ওখানে যে পড়িয়েছি এখনো বলিনি। তড়িৎচালক বল এসআই একক আর সিজিএস একক এগুলো আমি বলিনি। তড়িৎচালক বলের এসআই একক আর সিজিএস একক তড়িৎ বিভবের সাথে আর বিভব পার্থক্যের সাথে পুরোপুরি সমান। ঠিক আছে, এটা প্রথম আমি ক্লিয়ার করে দিলাম। আর তড়িৎচালক বল আর বিভব প্রভেদের সাথে এই যে পার্থক্য যেটা বলছে, ঠিক আছে, তো ওই পার্থক্যটাকে তুমি কি কি লিখবে দেখো। একটা পার্থক্য লিখবে যন্ত্রে, তড়িৎচালক বল পোটেনশিওমিটার দিয়ে মাপা হয়। কি বললাম? পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, পোটেনশিওমিটার। আর বিভব প্রভেদটা কি? বিভব প্রভেদ হচ্ছে ভোল্ট মিটার। ভোল্ট মিটার আবার 8.3 যে চ্যাপ্টারটা আছে ওখানে আবার দেখবে তড়িৎ বিশ্লেষণ কোন যন্ত্রের সাহায্যে করা হয়, ভোল্টা মিটার করা যায়। আবার ভোল্টা মিটারটা আবার লিখে দিয়ে চলে আসবে না, ঠিক আছে, ভুল করে লিখে দিয়ে চলে আসবে না, এখানে ভোল্ট মিটার। ঠিক আছে, বিভব প্রভেদটা হচ্ছে ভোল্ট মিটার, এটা লিখতে পারো পার্থক্য। আর আরেকটা পার্থক্য লিখতে পারো যে তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল। এটা মানেটা কি বুঝতে পারলে না? এই যে তড়িৎচালক বলটা যা হচ্ছে না, এটা বিভব প্রভেদের কারণেই হচ্ছে। এই যে তড়িৎচালক বল এই যে হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা বিভব প্রভেদের জন্য তো হচ্ছে। এই যে বিভব প্রভেদ মানে এখানে পজিটিভ আধান নেগেটিভ আধান আছে, যে তড়িৎচালক বলের যে কাজটা করছে তার আগে তো বিভব প্রভেদ হচ্ছে। এই কারণে তড়িৎচালক বল হয়েছে বিভব প্রভেদের কারণ, বিভব প্রভেদের কারণে হয়েছে তড়িৎচালক বল হচ্ছে। আর 1 স্ট্যাট ভোল্ট সমান কত? এটা তোমরা জানো। আর 1 ভোল্ট সমান কত? এটাও দেয়। 1 ভোল্ট সমান হয়েছে 300 স্ট্যাট ভোল্ট। এটা উল্টা চেয়েছে, 1 স্ট্যাট ভোল্ট মানে কত? তুমি এটা বলো না, দেখো এক, দাঁড়াও এইভাবে বোঝো এটাকে, 300 স্ট্যাট ভোল্ট মানে হয়েছে 1 ভোল্ট। তাহলে 1 স্ট্যাট ভোল্ট মানে কত হবে? এইটুকু তো অঙ্ক জানো।
এই যে একের নিচে এই যে 300টা, এই 300টা নিশ্চয়ই এইভাবে একের নিচে চলে যাবে, একের নিচে চলে যাবে, তাহলে 1/300 ভোল্ট। বুঝতে পেরেছো? 1/300, এটা হবে 1/300। এই দুটোই খুব ইম্পর্টেন্ট, এটা তো অঙ্কের জন্য লাগবেই। অঙ্কে কেন লাগবে বুঝতে পেরে গেছো? ভোল্ট থেকে স্ট্যাট ভোল্টে যাওয়ার জন্য অঙ্কেতে লাগবে। আবার যদি ওখানে স্ট্যাট ভোল্ট দেওয়া থাকে, যদি যদি তুমি ভোল্টে নিয়ে যেতে চাও, তাহলে ভোল্টে নিয়ে যাওয়ার জন্য এই সূত্রগুলো লাগবে। বুঝতে পেরেছো? তো এগুলোকেও মনে রাখতে তোমাদের হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। কেন? কেন? কারণ এটা টেস্টেও আসে, তোমাদের অনেক স্কুলে টেস্টেও দেবে, আর তার মধ্যে টেস্ট পেপারও এটা অনেক জায়গায় তুমি পাবে। তড়িৎ চালক বলের সংজ্ঞা দাও, বলে দিয়েছি। এর মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না? দেখো ভালো করে বোঝো। এর মান, এই যে তড়িৎ কোষটা নিচ্ছ, বা যে কোনো তড়িৎ কোষের, যে কোনো তড়িৎ কোষের তড়িৎ চালক বলের মান এই তড়িৎ কোষের রাসায়নিক, মানে যে এর ভিতরে যে রাসায়নিক পদার্থ আছে, ঠিক আছে, তো ওই রাসায়নিক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। আর তোমার এই যে তড়িৎদ্বার আছে, তড়িৎদ্বার দুটোর উপাদানের উপর, যে ওটা কি দিয়ে তৈরি, এই যে তড়িৎদ্বার গুলো আছে, তড়িৎদ্বার গুলো কি দিয়ে তৈরি, বা এটাকে আমরা পাতও বলি, এই যে পাতগুলো, তড়িৎ পাত, তো ওই পাতগুলো কি জিনিস দিয়ে তৈরি, কোন বস্তু দিয়ে তৈরি, ওই উপাদানটা, উপাদান মানে তো এটাই, কোনো বস্তুর উপাদান মানে তোমরা জানো, তো ওই উপাদানের উপর নির্ভর করে। এটার মান কোষের আকারের উপর নির্ভর করে না। মানে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা কত বড় এটার উপর নির্ভর করবে না। এই ব্যাটারিটা এখন যদি এত বড় হতো, সেটার উপর নির্ভর করবে না যে তড়িৎচালক বলের মান। বুঝতে পেরেছো? আকারের উপর নির্ভর করবে, আকারের উপর নির্ভর করবে না। একটি কোষে তড়িৎচালক বল 6 ভোল্টের অর্থ কি? এই যে 2014-তে এসছে, এটা তো আমি বলেই দিলাম, এক্ষুনি বললাম, এটা এক্ষুনি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটাও বলে দিয়েছি, এটাও বলে দিলাম, এটাও বলে দিলাম। এটা একটু দেখে নেবে, ঠিক আছে, এটা একটু দেখে নেবে বললাম। আর এটাও হয়ে গেছে আগের ভিডিওতে, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। আর যে প্রেভিয়াস পেজ, এই যে এটাও আমি পড়তে বললাম, সেই জন্য এখানে লেখা আছে যে প্রেভিয়াস পেজ টেবিল। টেবিলটা তোমরা যে কোনো বইতে পেয়ে যাবে, ছায়া, প্রান্তিক, যে কোনো বইতে পেয়ে যাবে, তাই এটা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। তুমি খালি এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখন নিয়ে নিতে পারো আরেকবার, কারণ এখন আমি অ্যান্সার গুলো করে দিয়েছি, ঠিক আছে, অ্যান্সার গুলোর জন্য তুমি এখন নিয়ে নিতে পারো। তো আশা করছি নিয়ে নিয়েছো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা কি পড়বো? এর পরের ভিডিওতে আমরা পড়বো যেখান থেকে খুব ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে শুরু হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা। হয়ে যাবে, আপলোড করব, তখন এখানটা ক্লিক করলে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।